জঙ্গলের পশ্চিম দিকে একটা গুহা আছে, ওইখানে একটা ভূত থাকে। তুমি যদি ভূতের সাথে মোকাবিলা করে ওকে হারিয়ে দাও, আমি তোমাকে মেনে যাব। সোমসরোবর জঙ্গল তার সৌন্দর্য এবং সেখানে থাকা পশু পাখিদের জন্য খুব প্রসিদ্ধ ছিল। তাদেরই মধ্যে একটা মন্টু হাতি ছিল, যে সব থেকে বেশি বাহাদুর আর খুব সাহসী ছিল। সব জানোয়ার ওর খুব প্রশংসা করত, কিন্তু এতে ছোট হরিণের খুব হিংসে হতো। একদিন মন্টু হাতি বাকি জানোয়ারদের সাথে বসে গল্প করছিল। তখনই ছোট হরিণ বলে, মন্টু হাতি, আমি তোমার বুদ্ধির একটা পরীক্ষা করতে চাই। তুমি কি পরীক্ষা দেবে? কিরকম পরীক্ষা? জঙ্গলের পশ্চিম দিকে একটা গুহা আছে, ওইখানে একটা ভূত থাকে। রাতের বেলায় যদি ওইখানে কেউ যায় তাহলে সে তার সব কিছু লুটে নেয়। তুমি যদি ভূতের সাথে মোকাবিলা করে ওকে হারিয়ে দাও, আমি তোমাকে মেনে যাব। সবাই জানে মন্টু হাতির মতন আর কেউ নেই, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। না ভাল্লুক, ওইখানে নিশ্চয়ই যাব, নিজের ওপরে আমার ভরসা আছে। মন্টু হাতি তখন কিছু ভাবে আর হাঁসের কাছ থেকে একটা ডিম চায়। মন্টু হাতি সেই ডিম নিয়ে একটা পটলিতে রেখে নিজের কোমরে বেঁধে নেয় আর কালো গুহার দিকে এগিয়ে যায়। ও যখন সেই গুহার কাছে পৌঁছায় তো ভয়ানক কারোর হাসির আওয়াজ শুনতে পায়। তখন সেই ভূত গুহা থেকে বেরিয়ে আসে। দেখতে কোনো বাঁদরের কঙ্কাল লাগছিল, যাকে অন্য কোনো পশু দেখলে ভয়ের চোটে আত্মারাম খাঁচা ছাড়া হতো। কিন্তু মন্টু হাতি ওকে দেখে এক ফোঁটা ভয় পায় না। তোমার কাছে যা কিছু আছে সব এখানে ছেড়ে পালিয়ে যাও। তুই কালো গুহার ভূত, হাড়ের কঙ্কাল। আমি একটা ভূত, তুমি ভয় পাচ্ছ না আমায়? একদম ভয় পাচ্ছি না। আমার তো এটা মনে হচ্ছে তুই আমার সাথে মোকাবিলা করতে পারবি না। আমি মোকাবিলা করতে পারবো, হারিয়েও দেব। ঠিক আছে, লড়বে, কিন্তু প্রথমে এটা আমায় প্রমাণ করো যে তুমি মোকাবিলা করতে পারবে। বলো কি করব? এটা বলে মন্টু হাতি মাটির থেকে একটা সাদা পাথর তোলে আর ওর হাতে দিয়ে দেয়। যদি তোমার হাতে ক্ষমতা আছে তাহলে দু হাতের মধ্যে রেখে এটাকে ভেঙে দেখাও, এর মধ্যে থেকে সাদা লিকুইড বেরোবে। পাথর থেকে তো লিকুইড বেরোয় না। বেরোয়, যদি ওটা চেপার মতন শক্তিশালী লোক হয় তো। এটা শুনে ভূত তার দুই হাতের মাঝখানে পাথর রাখে আর খুব জোর দিয়ে চেষ্টা করে, কিন্তু ওই পাথর যেমন ছিল তেমনই রইল। দে, তুই এটা পারবি না বলে ওর হাত থেকে মন্টু পাথর নিল। এখন তুই ভেঙে দেখা। মন্টু ওর চোখ বাঁচিয়ে কোনোভাবে সেই পাথরটা দূরে ফেলে দেয় আর থলে থেকে সেই ডিম বের করে দুই হাতের মাঝখানে রাখে। এই দেখ আমার শক্তি। ও নিজের দুই হাতের মাঝখানে সেই ডিমটা রেখে চাপ দিতেই জোরে আওয়াজ হয় আর ওর ভেতর থেকে কুসুম বেরিয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে ভূতের চোখ ছানা বড়া হয়ে যায়। দেখলে আমার শক্তি, কিভাবে আমি পাথরটা দু হাত দিয়ে চিপে দিয়ে ওটা ভেঙেই ফেললাম। এটা দেখে ভূতেরও হাওয়া টাইট ছিল। ও ভাবলো এটা করলো তো ও করলো কিভাবে। এটা এখন প্রমাণ হয়ে গেছে তুমি আমার সাথে লড়াই করার যোগ্য নয়। চুপচাপ গুহা ছেড়ে এখান থেকে চলে যাও। মন্টু বাবু, এখন আমায় এখানে থাকতে দিন। আপনিও এখানে থেকে যান, কাল সকালে আমি আপনার সামনে গুহা ছেড়ে চলে যাব। মন্টু হাতি এই কথা মেনে নেয় আর ওর সাথে রাত্রিবেলা থেকে যায়। রাত্রে শোয়ার সময় ভূত মন্টুকে একটা চাদর দেয় আর বলে, মন্টু বাবু, এই চাদরটা গায়ে দিয়ে শোবে, রাতে খুব ঠান্ডা পড়ে এখানে। শুনে মন্টু হাতি ওর কাছ থেকে চাদর নিয়ে নেয়। তারপর ভূত নিজের বিছানায় চাদর ঢেকে শুয়ে পড়ে।
কিন্তু মন্টু মনে মনে ভাবে, এ আমায় এখানে থাকতে বললো, তার উপর চাদরটাও গায়ে দিতে বললো, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। এটা ভেবে মন্টু নিজের বিছানায় কিছু পাতা এনে জড়ো করে, তারপর বালিশ রেখে তার উপর দিয়ে চাদর ঢাকা দেয়। দেখে এমন মনে হচ্ছিল যেন ওর ভেতরে কোনো হাতি শুয়ে আছে, আর নিজে একটা কোণায় গিয়ে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পরে ভূত নিজের বিছানা ছেড়ে ওঠে আর পাশে রাখা মোটা ডান্ডা তুলে মন্টু হাতির বিছানার কাছে যায় আর চাদরে ঢাকা বালিশকে মন্টুর মাথা ভেবে তাতে লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মারে। তবে এটা মন্টু হাতি দেখে ফেলে। ও হো, তার মানে এ আমায় ঘুমন্ত অবস্থায় মারার প্ল্যান করছিল। এত জোরে মারলাম কিন্তু চেঁচালো না, অজ্ঞান হয়ে গেছে হয়তো। বলে ও আরো একই জায়গায় 7 বার বাড়ি মারে। মনে হয় শেষ হয়ে গেছে, এখন সকালে উঠে বাইরে ফেলে দেবো। এখন গিয়ে আমি শুয়ে পড়ি। এটা বলে ভূত বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর তারপর মন্টু হাতি নিজের বিছানার কাছে যায় আর ওখান থেকে পাতাগুলো সরিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সকালবেলা যখন ভূত জাগে তো সোজা উঠে মন্টু হাতির বিছানার কাছে যায় আর যেই চাদর সরিয়ে দেখতে যায় অমনি মন্টু হাতি নিজেই উঠে বসে। মন্টু বাবু ঠিক আছেন তো? ঘুম এসছিল তো? আহ, খুব ভালো ঘুম এলো। একটা ইঁদুর শুধু বিরক্ত করছিল। মানে? যখন আমি ঘুমাচ্ছিলাম আমার মনে হলো যে আমার ওপরে কোনো ইঁদুর নাচানাচি করছে, তাই আমি আর ওটাকে উঠিয়ে আর দেখিনি, চুপচাপ ঘুমিয়েই পড়লাম। এটা শুনে ভূত আর এক ফোঁটা সময় নষ্ট করে না আর সোজা দৌড়ে ওখান থেকে বেরিয়ে যায়। মন্টু হাতি দেখে তারপর সেই গুহার মধ্যে অনেক ধনরত্ন রাখা আছে, যেটা সেই ভূত বাকি পশুদের থেকে কেড়েছিল। ওটা তারপর ও নিজের সাথে নিয়ে গিয়ে জঙ্গলে সব পশু পাখিদের মধ্যে বিতরণ করে দেয়। এটা ছোট হরিণ দেখতে পেয়ে জ্বলে একেবারে ছাই হয়ে যায় আর বলার মতো মুখও থাকে না। এরপর মন্টু হাতির নাম আরো চারিদিকে ছড়িয়ে পড়ে আর সবাই ওকে আরো বেশি সম্মান করতে লাগে। পাঠান কাকা, আমাদের একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি প্রশ্ন? কাকু, এটা কি সম্ভব নয় যে আমরা পাখিরাও সাঁতার কাটতে পারি? নিশ্চয়ই বাবা, পরিশ্রম করলে সব সম্ভব। রিমঝিম পাখি হাঁসদের সাথে খেলছিল, তখন হাঁস ওকে ভেঙাতে থাকে। ঝিমঝিম, তুই শুধু আকাশে উঠতে পারিস, মাটিতে হাঁটতে পারিস, কিন্তু আমাদের মতো জলে সাঁতার কাটতে পারিস না। না, আমি সব কিছু করতে পারি, পরিশ্রম করলে সব হয়ে যায়। আচ্ছা, তুই যদি পরিশ্রমকে এত বিশ্বাস করিস তাহলে চল আমাদেরকে জলে সাঁতার কেটে দেখা। তুই দেখে নিস, আমি একদিন নিশ্চয়ই জলে সাঁতার কেটে দেখাবো। রিমঝিম ওখান থেকে উড়ে চলে যায় আর যখনও মন খারাপ করে গাছের শাখায় বসে থাকে তখন চনমন পাখি ওর কাছে এসে বলে, রিমঝিম, কি হয়েছে তোর? এত মন খারাপ করে আছিস কেন? আমি শুধু এটা ভাবছি যে জঙ্গলের কিছু পাখিদের নিজেদের ওপর কত অহংকার হয়ে গিয়েছে। আরে তুই কার কথা বলছিস? নদীর ধারে কিছু হাঁসরা থাকে, ওদের মধ্যে ঝেলাম নামের যে হাঁস আছে না, সে আজ আমাকে ভেঙিয়ে ভেঙিয়ে বলল। কি বলল সে? বলল আমি জলে সাঁতার কাটতে পারি না। আমি তাকে বলে এসেছি যে পরিশ্রম করলে সব কিছু হতে পারে। আমি একদিন জলে সাঁতার কেটে নিশ্চয়ই দেখাবো ওদের। কিন্তু তুই এরকম কেন বললি? কারণ আমরা শুধু উড়তে পারি, মাটিতে হাঁটতেও পারি, কিন্তু জলে সাঁতার কাটতে পারি না। এখন তুই যখন ওকে বলেছিসই তাহলে করে তো দেখাতেই হবে, না হলে বোন ওরা আমাদের পাখিদের ভীতু ভাববে। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? বুঝতে পেরেছি কি করতে হবে। জঙ্গলের সব থেকে বুদ্ধিমান যদি কেউ থেকে থাকে সে হলো বক পাঠান কাকা। সেই যে আমাদের সাহায্য করতে পারবে, কেননা আমরা তার কাছেই যাই। কিন্তু পাঠান কাকুকে কোথায় পাবো? আমি জানি,
তুই শুধু আমার সাথে বক পাঠান কাকার কাছে চল, সে আমাদের কোনো না কোনো উপায় নিশ্চয়ই বলে দেবে। রিমঝিম চুনমুনির সাথে বক পাঠান কাকার কাছে যায় আর বলে, পাঠান কাকা, আমাদের একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো, কি প্রশ্ন? কাকু, এটা কি সম্ভব নয় যে আমরা পাখিরাও সাঁতার কাটতে পারি? নিশ্চয়ই বাবা, পরিশ্রম করলে সব সম্ভব। তখনই রিমঝিম বলে, কাকু, আমরা চাই যে আমরাও যেন জলে সাঁতার কাটতে পারি। শুনে বক হাসতে লাগে। এইটুকু ব্যাপার নিয়ে তোমরা এত চিন্তিত আছো? ঠিক আছে, যখন আমার কাছে তোমরা এসেছো, আমি তোমাদের সাহায্য করব। রিমঝিম আর চুনমুন ভীষণ খুশি হয়ে যায় আর ওরা বলে, কাকু, আমরা কি সত্যি সাঁতার কাটতে পারবো? হ্যাঁ বাচ্চারা, তোমরাও সাঁতার কাটতে পারবে, কিন্তু তার জন্যে পরিশ্রম করতে হবে। তার জন্যে রাজি তো? হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা সব সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। পাঠান কাকু রিমঝিমকে নিজের পায়ে উঠিয়ে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দেয় আর কিছুক্ষণ পর বাইরে বের করে। আরে কাকু, এটা কি করছো? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমি নিজের শ্বাস আটকে রেখেছিলাম। এটাই তো চাইছিলাম, যে তুমি জলের নিচে নিঃশ্বাস কি করে নিতে পারো। এটাই তো তুমি পারবে, আর কালকে শিখে আসবে, কেমন? ঠিক আছে কাকু, যেরকম তুমি বলবে। আর পাখি ওখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকালে রিমঝিম কাকুর কাছে আসে। কাকু, আমি এসে গেছি, আমাকে সাঁতার শেখাও। শোনো রিমঝিম, তোমাকে শুধু আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে কাকু, বলো আমাকে। নদীর ধারে যে গাছ আছে না, ওই গাছের একটা শাখা নদীর উপরে আছে, তার উপরে একটা আম আছে। তোমাকে শুধু ওই আমটাকে নিয়ে আসতে হবে। এটা তো খুবই সহজ কাজ, আমি এক্ষুনি করে দিচ্ছি। এরম বলে ও নদীর দিকে চলে যায়। নদীতে পৌঁছেই, আরে কোন গাছটা যেন ছিল? হ্যাঁ ওইটা, না ওইটা, হ্যাঁ ওইটা, না ওইটা হবে নিশ্চয়ই, ওর কাছেই যাই। আমি সঠিক গাছের কাছে এসে গেছি, এখন শুধু আমটাকে পায়ে ধরে উড়ে যাব। রিমঝিম যেই আমটাকে পায়ে ধরে, অমনি ওর নখ আমে আটকে যায়। আমের ওজন বেশি হওয়ার কারণে ও জলে ডুবতে থাকে, যার সাথে রিমঝিমও ডুবতে থাকে আর জলের ভেতরে চলে যায়। ও জলের নিচে শ্বাস আটকে খুব জোরে ডানা ঝাপটায়, যার কারণে ও সাঁতার কেটে উপরে চলে আসে। আর ওর উপরে আসতেই কাকু ওকে পায়ে ধরে নিয়ে আসে আর ওই নখ থেকে আমটা আলাদা করে। কাকু, আমি আম তো নিয়ে আসতাম, কিন্তু জানি না কি আমের মধ্যে আঠা লাগিয়েছিল, যাতে আমার নখ আটকে যায়। রিমঝিম, সেটা আমি করেছিলাম, যাতে তুমি যখন জলে ডুববে জোরে ডানা ঝাপটাতে থাকবে। কারণ সাঁতার কাটার জন্যে জোরে ডানা ঝাপটাতে হয়, ওড়ার থেকেও তাড়াতাড়ি। দেখলে তো তুমি কিভাবে ওপরে উঠে চলে এলে। আরে তাই তো কাকু, আমি তো এটা খেয়ালই করিনি। আমি তো জলে সাঁতার কাটছিলাম, তার মানে আমি সাঁতার কাটতে শিখে গেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি সাঁতার কাটতে পারবে। আমি আরো একবার করে দেখি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তারপর রিমঝিম নদীতে নামে, কখনো উল্টো হয়ে বা কখনো সোজা হয়ে খুব সাঁতার কাটে। ওকে নদীতে সাঁতার কাটতে দেখে হাঁসরা বলে, রিমঝিম সত্যি খুব পরিশ্রমী, এর জন্য কোনো কাজই করা যেন অসম্ভবই হয় না। তখন কাকু বলল, পরিশ্রম করলে সব পাওয়া যায়, যেমন রিমঝিম করলো।